এমনকি আজও আপনি হয়তো নাককাট ব্যবহার করে কথোপকথন এক্সপ্রেশনে শুনেছেন, সম্ভবত এমনকি আমরা কথোপকথনে সেগুলি ব্যবহার করতে পারি। কিন্তু আপনি কি বিশ্বাস করবেন যে নাক কাটা একসময় একটি বাস্তব এবং অনুশীলন করা শাস্তি বা প্রতিশোধের জন্য ছিল? আসলে এটি কয়েক শত বছর ধরে অনুশীলন করা হয়েছিল। এটা সব নয়। এখন আমরা পানিপাত, কালিঙ্গা এবং তালিকোটাইয়ের মতো আইকনিক যুদ্ধের সাথে পরিচিত। আপনি কি নাকের নিষ্ঠুর কুখ্যাত যুদ্ধের কথা শুনেছেন? আসুন এই কৌতূহলী ঐতিহাসিক ঘটনাটি সম্পূর্ণরূপে গভীরভাবে বিবেচনা করা যাক। এই ভয়ঙ্কর অনুশীলনটি প্রথম 13 শতকের শেষের দিকে হোয়সালাসের অধীনে মাইসোর সাম্রাজ্য দ্বারা গ্রহণ করা হয়েছিল। নাক কাটা আধিপত্যকে প্রতীক করে, ভয় প্রকাশ করে এবং শত্রুদের দীর্ঘস্থায়ী অপমান দিয়ে চিহ্নিত করে। এমনকি আজও আপনি হয়তো নাককাট ব্যবহার করে কথোপকথন এক্সপ্রেশনে শুনেছেন, সম্ভবত এমনকি আমরা কথোপকথনে সেগুলি ব্যবহার করতে পারি। এই অনুশীলনটি প্রায় হায়দার আলী এবং টিপু সুলতানের সময় পর্যন্ত অব্যাহত ছিল। ব্রিটিশরা প্রায়শই এই অনুশীলনটি রেকর্ড করে এবং এমনকি একটি বিশেষ অস্ত্র সম্পর্কে উল্লেখ করে যা তারা নাক এবং উপরের ঠোঁট কেটে ফেলার জন্য ডিজাইন করেছিল। মাইসোর রাজ্যে নাক কাটার রীতিনীতির দীর্ঘ ইতিহাস রয়েছে। যেমনটি আগে উল্লিখিত হয়েছে, এই অনুশীলনটি বিশেষভাবে কান্তির ভা নারসারাজা ওদেয়ারের রাজত্বকালে বিশিষ্ট ছিল। তিনি শুধুমাত্র তার শত্রুদের উপর এই নৃশংস শাস্তি আরোপ করবেন না, বরং তার নিজের বিষয়গুলিতেও যারা কর দিতে ব্যর্থ হন তাদের নাক এবং উপরের ঠোঁট কেটে ফেলবেন, প্রতিশোধ ও নিয়ন্ত্রণের একটি কঠোর রূপ হিসাবে। নাকের যুদ্ধ অন্বেষণ করার আগে সেই যুগের রাজনৈতিক প্রেক্ষাপটকে অবশ্যই বোঝা উচিত। 1565 সালে তালিকোটা যুদ্ধে পরাজয়ের পর বিজয়ানগর সাম্রাজ্য পতনের কাছাকাছি ছিল। সাম্রাজ্য বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে রাজা তৃতীয় শ্রীরঙ্গা তাঞ্জাভুর, মাদুরাই এবং সেঞ্জির নায়ক, সেই সাথে ক্রমবর্ধমান মাইসোর ওয়েদেয়ার এবং বিজাপুর সুলতানাতের মতো আঞ্চলিক শক্তিগুলির প্রচণ্ড প্রতিযোগিতার মধ্যে তার রাজত্ব বজায় রাখার জন্য সংগ্রাম করেছিলেন। শ্রীরঙ্গা ভেলোর দুর্গের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন, যা পতনশীল বিজয়নগর সাম্রাজ্যের বিভক্ত অবশিষ্টাংশ সংরক্ষণের একটি দৃঢ় প্রচেষ্টায় ছিল। এই সময়ে সাম্রাজ্য হাম্পি সহ তার পশ্চিমা অঞ্চল হারিয়েছিল এবং নায়ক নিয়ন্ত্রিত তামিলনাড়ু পুনরুদ্ধার করতে লড়াই করেছিল। এদিকে মাদুরাই, থাঞ্জাভুর এবং সেঞ্জির নায়করা এই সুযোগটি দখল করছিল যাতে বিজয়নগরের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পায়। একই সময়ে বিজাপুর সুলতান এবং মাইসোর ওদেয়াররা বিশৃঙ্খলার কাজে লাগাতে এবং তাদের অঞ্চল প্রসারিত করার সুযোগ দেখেছিল। এই সময়ে থিরুমালাই নায়করা মাদুরাই, থাঞ্জাভুর এবং সেঞ্জির নায়কদের সাথে বিজাপুর সুলতানদের সাথে জোট গঠন করে। এই সমর্থন সত্ত্বেও নায়ক এবং বিজাপুর সুলতানদের মধ্যে জোট পরবর্তী সংঘাতে বিজয়ী হয়েছিল। এই নিষ্পত্তিমূলক বিজয়ের ফলে ভেলোর দুর্গ হারিয়ে যায়, যা বিজয়ানগর সাম্রাজ্যের ইতিহাসের চূড়ান্ত অধ্যায়কে চিহ্নিত করে। মাইসোর শাসকরা এই যুদ্ধে তাদের পরাজয়ের কারণে প্রসারিত মাদুরাইতে পাল্টা আঘাত করার সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে তাদের সময় দিয়েছিলেন। মাইসোর রাজারা দীর্ঘকাল ধরে মাদুরাইকে লোভনীয় করে একটি ক্রমাগত প্রতিদ্বন্দ্বিতা এবং বারবার আক্রমণকে জ্বালানি দেয়। এই দীর্ঘস্থায়ী শত্রুতা স্থানীয় শত্রুতার জন্ম দিয়েছে। আজও একটি দক্ষিণ তামিলনাড়ুতে নিরলস নির্যাতনকারীদের জন্য বলা প্রতিফলিত হয়েছে, সেরিয়ানা মুসুরান পাদাইয়া ইরুপান পোলা। এই বাক্যাংশটি মাইসুরান পাদাই শব্দ থেকে উদ্ভূত, মাইসোর বাহিনীর একটি রেফারেন্স যা প্রায়শই এই অঞ্চলে আক্রমণ করে এবং হয়রানি করে। 1656 সালে মাইসোর বাহিনী জেনারেল কম্পাইয়ার কমান্ডে মাদুরাই নায়কদের দ্বারা নিয়ন্ত্রিত একটি অঞ্চল সাতমাঙ্গালামের উপর একটি নৃশংস হামলা শুরু করে। এই আক্রমণের সময় মাইসোর বাহিনী অকল্পনীয় নিষ্ঠুরতার কাজ করেছিল।
তারা নির্বিচারে পুরুষ, মহিলা এবং শিশুদের লক্ষ্য করে তাদের নাক এবং উপরের ঠোঁট কেটে ফেলে। তারা ভয়ঙ্করভাবে অবস্থায় জড়ো হয়েছিল এবং নৃশংসতা এবং বিজয়ের প্রমাণ হিসাবে মাইসোর রাজার কাছে পাঠানো হয়েছিল। মাইসোর বাহিনী ক্রমাগতভাবে মাদুরাইয়ের দিকে এগিয়ে যায়, একটি বিস্মিত তিরুমালাই নায়ককে পিছিয়ে যেতে বাধ্য করে। যদিও তার রাজত্বের উচ্চতায় থিরুমালাই নায়কের পতনশীল স্বাস্থ্য তাকে সংকটের মোকাবেলায় কার্যকরভাবে সাড়া দিতে অক্ষম করে দিয়েছিল। হতাশার মধ্যে থিরুমালাই নায়কের স্ত্রী সাহায্যের জন্য রাঘুনাথা সেতুপাতিতে একজন রসুল পাঠিয়েছিলেন। এদিকে মাইসোর বাহিনী প্রায় ডিন্ডিগুলে পৌঁছেছে, যা এই অঞ্চলের জন্য একটি আসন্ন হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্বিধা ছাড়াই রাঘুনাথা সেতুপতি নালুকোত্তাই এবং পাকমাথুর নেতাদের সাথে যোগ দিয়েছিলেন, দ্রুত 25,000 সৈন্য সংগঠিত করে মাদুরাইয়ের দিকে অগ্রসর হন। আগমনের পর 35,000 মাদুরাই সৈন্য তাদের সাথে যোগ দেয়, একটি শক্তিশালী 60,000 শক্তিশালী সেনাবাহিনী গঠন করে। অগ্রসর সম্মিলিত বাহিনী দেখে মাইসোর কমান্ডার আশঙ্কা করেছিলেন যে তার সৈন্যরা ছাড়িয়ে গেছে এবং মাইসোরের কাছ থেকে শক্তি বৃদ্ধির অনুরোধ। অগ্রসর সম্মিলিত বাহিনী দেখে মাইসোর কমান্ডার আশঙ্কা করেছিলেন যে তার সৈন্যরা ছাড়িয়ে গেছে এবং মাইসোরের কাছ থেকে শক্তি বৃদ্ধির অনুরোধ করেছিলেন। তিনি যুদ্ধ বিলম্বিত করার জন্য একজন মাদুরাই কমান্ডারকেও ঘুষ দিয়েছিলেন, শক্তি বৃদ্ধি আসার জন্য সময় কিনেছিলেন। একটি ষড়যন্ত্রের সন্দেহ করে সেতুপাথীরা দুর্নীতিগ্রস্ত কমান্ডারকে একটি অন্ধকারে লক করে এবং নিজেরাই যুদ্ধ শুরু করে। মাইসোর বাহিনী ভয়ঙ্কর এবং হঠাৎ আক্রমণ সহ্য করতে অক্ষম, ছড়িয়ে ছিটিয়ে পশ্চাদপসরণ করতে বাধ্য হয়েছিল, ডিন্ডিগুল দুর্গে আশ্রয় চেয়েছিল। কয়েক দিনের মধ্যে মাইসোর থেকে 20,000 সৈন্যের শক্তি বৃদ্ধি এসেছিল। নতুন শক্তি দিয়ে উভয় পক্ষ আরেকটি তীব্র এবং রক্তাক্ত সংঘর্ষে জড়িত। যুদ্ধে উভয় সেনাবাহিনীর প্রায় 12,000 সৈন্যের জীবন দাবি করে। মৃতদের মৃতদেহ অনেক দিন ধরে যুদ্ধক্ষেত্রে রয়ে গেছে, যেখানে তারা পড়েছিল সেখানে পচে যায়। বেশ কয়েকদিনের তীব্র যুদ্ধের পর সেতুপাথী এবং মাদুরাইয়ের যৌথ বাহিনী বিজয়ী হয়ে উঠে সিদ্ধান্তমূলকভাবে মাইসোর সেনাবাহিনীকে পরাজিত করে। সেতুপাথীদের সময়মতো সহায়তা মাদুরাই এবং এর জনগণকে অগ্রসর মাইসোর বাহিনী থেকে রক্ষা করেছিল। মাইসোর সেনাবাহিনী পিছিয়ে যাওয়ার সাথে সাথে সেতুপতি বাহিনী তাদের নিরলসভাবে অনুসরণ করেছিল, যারা পালিয়ে যাওয়া সৈন্যদের নাক কেটে প্রতিশোধ নেয়। কিংবদন্তি বলেছে যে সংঘর্ষে মাইসোর রাজা নার্সারাজার নাক কেটে ফেলা হয়েছিল। অপমানিত এবং পরাজিত তিনি 2 বছরের মধ্যে মারা গেছেন বলে জানা গেছে, যা আঞ্চলিক ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনকে চিহ্নিত করে। এরুমাপতি, এরোদে এবং বেলুর বাজাপাড়ি কাছাকাছি শিলালিপি নাকের কুখ্যাত যুদ্ধকে উল্লেখ করে এই নৃশংস পর্বটি হাইলাইট করে। অনেক অ্যাকাউন্ট ব্রিটিশ রেকর্ডে প্রদর্শিত হয় এবং মিস্টার ব্রুসের আ ভয়েজ টু দি ইস্ট ইন্ডিয়া এবং সাথিয়ানাথা ইয়ার এবং কৃষ্ণাস্বামী আইয়াঙ্গারের হিস্টোরি অব নেক্স অব মাদুরা কান্ট্রি এ বিস্তারিত রয়েছে। মাইসোর সৈন্যদের নাক কেটে তার সাহসীর জন্য কাল্লার যোদ্ধা পিনাথেভানকে থিরুমালাই নায়ক দ্বারা মুকুপ্পরি শিরোনাম দিয়ে সম্মানিত করা হয়েছিল, একটি মূল কাজ যা ঐতিহাসিক বিজয়কে আকার দিয়েছিল। এমনকি আজও পিনাথেভানের বংশধররা গর্বিতভাবে তাদের উত্তরাধিকারের অংশ হিসাবে মুকুপ্পরি শিরোনাম বহন করে। 17 শতকের এই গুরুত্বপূর্ণ যুদ্ধের ফলাফল আমাদের ইতিহাসের গতিপথকে উল্লেখযোগ্যভাবে আকার দিয়েছে এবং এটি আকর্ষণীয় কিন্তু দুর্ভাগ্যজনক যে অনেকেই এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সম্পর্কে অসচেতন রয়েছে। আমি আশা করি আপনি এই গল্পটি উপভোগ করেছেন। আমাদের সমৃদ্ধ বীরত্বপূর্ণ অতীত সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে সাহায্য করার জন্য এটি শেয়ার করুন। আমি আশা করি আপনি এই ভিডিওটি পছন্দ করেছেন। দয়া করে আপনার বন্ধু এবং পরিবারের সাথে এটি শেয়ার করুন। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভবিষ্যতের বিজ্ঞপ্তি পেতে বেল আইকন টিপুন।